শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কিছু দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত সহ 7টি দল। এ সময় দলগুলোর নেতারা বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে ফের ফ্যাসিবাদের জন্ম নেবে। এদিকে এমন আন্দোলনের যৌক্তিকতা দেখছে না বিএনপি, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। জুলাই আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ দেন শেখ হাসিনা। সমন্বয়কদের গুম করে জবানবন্দি আদায় এবং নির্যাতনও চালানো হয়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্য এবং জেরায় বলেছেন আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বৈধ সরকারকে উৎখাতে ওই আন্দোলন করা হয়। এবং লাখ লাখ টাকা খরচ করে লিবিয়ায় যাওয়ার পর প্রতারিত হয়ে শূন্য হাতে দেশে ফেরত আসছেন অনেক বাংলাদেশি। আজও এসেছেন 176 জন, যারা লিবিয়ায় গিয়ে মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ইউরোপে প্রবেশের সময় আটক হন। লিবিয়ায় অনেকেই অপহরণেরও শিকার হচ্ছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পিআর সহ বিভিন্ন দাবিতে আজ বিক্ষোভ করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মিছিল পূর্ব এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। সমাবেশে জামায়াতের সিনিয়র নেতারা বলেন, জাতি আশা করেছিল নির্বাচনের জন্য মৌলিক সংস্কার করবে সরকার, কিন্তু সে উদ্যোগ নেয়নি। যারা জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে, জনগণ তাদের চিহ্নিত করবে। আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন দেশের মানুষ করতে দেবে না। রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল, তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। সরকারের ভিতরে বাইরে যারা এই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগে এটি করা না হলে দেশ মহাদুর্যোগে পড়তে পারে। তালবাহানা না করে সাংবিধানিক আদেশ জারি করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত ইসলামী তা মেনে নেব। পরে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে বিকেলে একই দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর। এতে বক্তারা বলেন, জুলাই সনদ আগামী দিনের বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত করার সনদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারাই ক্ষমতায় আসবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে। তাই এই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। রাজপথে কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার পথ ছেড়ে রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরও বলেন, পিআরের পক্ষে নয় বিএনপি, এর কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় তারা। মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা
অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফেরা দেশের জন্য মঙ্গলজনক হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান তার বাসায়। পরে গণমাধ্যম কর্মীদের জানান বিএনপি দেশের স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায়, এজন্য দ্রুত নির্বাচনের বিকল্প নেই। কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করা হলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধনের অধ্যাদেশ 2025-এর উদ্যোক্তা ছিল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। বৈঠকে সংস্কার কমিশন বাদে প্রতিটি মন্ত্রণালয় যে সংস্কার করেছে সেগুলো তালিকা দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব জানান, আগামী মাসের মধ্যে এই তালিকা পাওয়া যাবে। জুলাই আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ দেন শেখ হাসিনা। এক পর্যায়ে সমন্বয়কদের গুম করে জবানবন্দি ও অমানসিক নির্যাতনও চালায় সরকার। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে একথা জানিয়ে জুলাই হত্যাযজ্ঞে দায়ী সবার কঠোর শাস্তি চান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। তার কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও। এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হলো পুরো জুলাই আন্দোলন। আরও জানাচ্ছেন দাউদ হাসান। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুলান মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 2.25 ঘণ্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে চাপ এবং আন্দোলনে নাশকতার দায় বিএনপি জামাতের উপর চাপিয়ে দেওয়া সহ নানা ঘটনার বর্ণনা দেন। সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনা পতনের আগের দিন 4 আগস্ট অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। পুরো আন্দোলন জুড়ে হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা 1 বছরেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই, এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। পরে চিফ প্রসিকিউটর জানান, নাহিদের জবানবন্দি এই মামলায় অপরাধ প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদ ইসলামের জেরা অব্যাহত রয়েছে। আগামী রবিবার আবার তাকে জেরা করা হবে। প্রথম দিনের জেরা শেষে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি বৈধ সরকারকে উৎখাতের জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হয়েছে। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। একই ট্রাইব্যুনালে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পুরানো ও 1 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। লাখ লাখ টাকা খরচ করে লিবিয়া যাওয়ার পর প্রতারিত হয়ে শূন্য হাতে দেশে ফেরত এসেছেন আরও 176 বাংলাদেশি।
লিবিয়ায় ডিটেনশন সেন্টারে 4 মাস পর্যন্ত আটক থাকার পর সকালে দেশে ফেরেন তারা। বিপ্লব আহসানের রিপোর্ট। মাধ্যমে এখান থেকে গেছি দুবাই থেকে গেছি মিশর থেকে লিবিয়া গেছি, তারপর ওইখান থেকে আপনার 25 দালালে নিয়ে গেছে। যেখানে যারা যেতে চায় আমি তাদেরকে না বলবো। লাখ লাখ টাকা খরচ করে গিয়েছিলেন লিবিয়ায়। মানব পাচারকারী চক্র স্বপ্ন দেখিয়েছিল সেখান থেকে অবৈধভাবে ইতালি পাঠানোর। সেখানে গিয়ে বুঝতে পারেন প্রতারণা। শূন্য হাতে দেশে ফিরে দিশেহারা মাদারীপুরের এনামুল। আমাদের পোস্টগার্ড বিক্রি করে দিচ্ছে, বিক্রি হয়ে আমরা ওখান থেকে আমাকে ছাড়াই যেমন 15 লাখ টাকা দিয়ে ছাড়ানো লাগছে, এই 50 লাখ গেছে গিয়ে। তার মতো এমন প্রতারণার শিকার 176 জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায়। যারা লিবিয়ায় গিয়ে দালালের সহযোগিতায় ইউরোপে প্রবেশের সময় আটক হন। তারা দেশটির ডিটেনশন সেন্টারে বন্দী থাকেন প্রায় 4 মাস। সকালে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান তারা। জেলে আমরা 4.5 মাস ছিলাম, তারপরে 3 মাস থাকার পরে বাংলাদেশ এম্বাসি যায় আমাদেরকে লিস্ট করে আমাদেরকে সাফারা দেওয়া হয়েছে। অনেক কিছু বেসাইড দিছি, নিঃস্ব হয়ে গেছি। লিবিয়ায় গিয়ে শুধু আটক নন, অনেকে অপহরণের শিকারও হচ্ছেন বলে জানান ফেরত আসা কর্মীরা। মানুষের কাজ করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে, পাইছে গাড়ি দূরে নিয়ে চলে গেছে, নিয়ে বাংলা বড় বড় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগীরা অভিযোগ জানালে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মামলা সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তারা তাদের উদ্ধারের যে বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করে এভাবে বিভিন্ন জন দেশে ফিরে আসছে। সকলের জন্য আইনগত অধিকার পাওয়ার সুযোগ আছে। লিবিয়ায় গিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় শুধু অপহরণ কিংবা আটকই নয়, ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনাও প্রায় ঘটছে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন আজ। এদিন চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এদিকে চতুর্থ দিনের মতো চলছে রাকসু নির্বাচনের প্রচার। ডেস্ক রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। এ পর্যন্ত বিভিন্ন পদে প্রায় 700 মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে দুপুর 1:30টার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে ভিপি পদে মনোনয়ন দিয়ে প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এই দুইটি ছাত্র সংসদ নির্বাচনে যে যাবতীয় অনিয়ম অব্যবস্থাপনার পরেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে আমরা এখানে নির্বাচন করছি। সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে ইব্রাহিম হোসেন রনিকে ভিপি মনোনয়ন দিয়ে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে জোট হবে সে জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট। এছাড়া চতুর্থ দিনের মতো সকাল 10টা থেকে শুরু হয় রাকসু নির্বাচনের প্রচার। প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মধ্যে কিছু প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন বিভিন্ন বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আমরা সাড়া পাচ্ছি, তবে ঠিক কাদেরকে তারা নির্বাচিত করবে তারা তো ইস্তেহার দেখছেন, এবং আমরা এটা রিকোয়েস্ট করছি ওনাদেরকে যে প্রত্যেকের ইস্তেহার পড়ার জন্য। সাড়া পাচ্ছি, সবাই খুব পজিটিভলি আমাকে নিচ্ছে, যেহেতু খেলাধুলার বিষয়ে আমার একটা লম্বা অভিজ্ঞতা আছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আজ জাকসু নির্বাচনে জয়ী হয়ে শপথ নিয়েছেন ছাত্র শিবিরের প্যানেল। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সহিংসতা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আদালতে গড়িয়েছে। আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল কমিশন, বলেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কমিশন প্রস্তুত। জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা যাতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন সেজন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। নির্বাচন সামগ্রী সংগ্রহের ব্যাপার, যেটা প্রস্তুতির একটা অংশ। আমরা 8টা আইটেম আমরা লোকাল প্রকিউরমেন্টের জন্য ব্যবস্থা নিয়েছি। সেটা হচ্ছে গালা, স্বচ্ছ ব্যালট বক্সের লক। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। ট্রান্সফর্ম টু গ্রো,
এই থিমে অনুষ্ঠিত হলো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশনের 2025-এর বার্ষিক সম্মেলন। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির। অনুষ্ঠানে আগামী অর্থবছরে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এবার আন্তর্জাতিক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ট্রাম্প। চেকস কান্ট্রি বাসভবনে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। দুই নেতার বৈঠকে বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে রাজা চার্লসের আয়োজনে রাজকীয় নৈশভোজে সস্ত্রীক অংশ নেয় ট্রাম্প। এদিকে যুক্তরাজ্য সফরে এরই মধ্যে রেকর্ড 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। মাঠের খেলার নাটক এবার মাঠের বাইরেও প্রভাব ফেলেছে এশিয়া কাপে। তাই ক্রিকেট প্রেমীদের কাছে বেশ জমে উঠেছে এবারের আসর। সেই সব ঘটনার আপডেটই সংযুক্ত আরব আমিরাত থেকে জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক জাবের। এশিয়া কাপের এবারের আসরটা নাটকীয়তায় ভরপুর। ভারত পাকিস্তান ম্যাচে হাত মিলানো নিয়ে যে ঘটনা ঘটেছিল, সে কারণে পাকিস্তান ম্যাচ রেফারি এনডি পাইক্রাফটের শাস্তি চেয়ে আইসিসির কাছে নালিশ করেছিল, কিন্তু আইসিসি তাতে কর্ণপাত করেনি। এরপরে যে ঘটনাটা ঘটলো, পাকিস্তান কিন্তু আরব আমিরাতের বিপক্ষের ম্যাচটা বর্জনের হুমকি দিল এবং পাইক্রাফট শেষমেশ ক্ষমা চাওয়ার পরেই পাকিস্তান আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল, সেটাও 1 ঘন্টা পর। আর ওই ম্যাচে পাকিস্তান আরব আমিরাতকে হারিয়েছে 41 রানে এবং পরের রাউন্ডে চলে গেছে। এ গ্রুপের এখন যে হিসাব নিকাশটা দাঁড়িয়েছে, সেখান থেকে ভারত পাকিস্তান সুপার 4-এ চলে গেছে এবং 21 তারিখে কিন্তু আবারও ভারত পাকিস্তানের ম্যাচ পড়তে যাচ্ছে। তারা দুই দল আবারও মুখোমুখি হচ্ছে। তখন আবারও একটা হয়তো ঘটনা ঘটলেও ঘটতে পারে, কারণ দুই দলের মধ্যে এখন যে উত্তেজনা চলছে। আমরা যদি বি গ্রুপের দিকে একটু দেখি, বি গ্রুপটা গ্রুপ অফ ডেথ এবং এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো দলই সুপার 4 নিশ্চিত করতে পারেনি। সুপার 4 নিশ্চিত করতে হলে আজকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে, কোন দুইটা দল আসলে সুপার 4-এ যায়। 1 নম্বর টেবিলে আছে, টেবিলের 1 নম্বরে আছে শ্রীলঙ্কা, 2-এ বাংলাদেশ এবং 3-এ আফগানিস্তান। যদি এই ম্যাচে শ্রীলঙ্কা জিতে যায় আফগানিস্তানের বিপক্ষে, তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা একসাথেই যাবে পরের রাউন্ডে। অন্যদিকে যদি আফগানিস্তান জিতে যায়, সেখানে আবার অনেকগুলো সমীকরণ আসবে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার ক্ষেত্রে। সে সমীকরণগুলো হচ্ছে, আফগানিস্তান যদি আগে ব্যাট করে তাহলে আফগানিস্তানকে 65 রানের প্রায় বেশি করে জিততে হবে, আর আফগানিস্তান যদি পরে ব্যাট করে তাহলে প্রায় 50 বল হাতে রেখে আফগানিস্তানকে জিততে হবে। তাহলে আফগানিস্তান বাংলাদেশ একসাথে পরের রাউন্ডে যাবে। এখন বাংলাদেশের ভাগ্য সুতোয় ঝুলছে। এই ম্যাচের উপর বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। এই ম্যাচে কি হবে সেই দিকে কিন্তু তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কিছু অভিন্ন দাবিতে রাজধানীতে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ। এই আন্দোলনের যৌক্তিকতা নেই বলেছেন ফখরুল। জুলাই হত্যা মামলায় সাক্ষ্যে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি নাহিদের। ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতে ওই আন্দোলন বললেন আসামি পক্ষের আইনজীবী। এবং লাখ লাখ টাকা খরচ করে লিবিয়া গিয়ে প্রতারিত হয়ে শূন্য হাতে দেশে ফিরলেন আরও 176 বাংলাদেশি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা জানিয়েছে পুলিশ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।